শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। তার আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দলকে আরও এগিয়ে নেওয়া সম্ভব, অভিমত নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। ক্ষণজন্মা এই পুরুষের বর্ণাঢ্য জীবনের কিছু দিক তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম 1936 সালের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। 71-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালে। 78-এর জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন 19 দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে। মাত্র 4 বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। আমাদের প্রচুর প্রাকৃতিক ও জনসম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের দরিদ্র জাতি হিসাবে চিহ্নিত। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদত বরণ করেন জিয়াউর রহমান। তাকে হত্যা করার যে মৌলিক কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকে চায়নি এবং সেই ষড়যন্ত্রের, দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের কারণেই কিন্তু শহীদ জিয়াউর রহমানকে এভাবে অকস্মাৎ হত্যা করা হয়েছে। এখানে তার বিরুদ্ধে এদেশের মানুষ কোনো কারণে কোনো সমালোচনা করেনি। আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার দ্বারা আত্মনির্ভর হয়ে ওঠা আমাদের লক্ষ্য। বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণ পুরুষের অকাল মৃত্যু না হলে সে সময় দেশ আরো এগিয়ে যেত বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। জিয়াউর রহমান বিএনপির আদর্শ, তার জীবনের বিভিন্ন ঘটনা, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা, তার পদক্ষেপ সমূহকে, বিশেষ করে তার সততা এবং দেশপ্রেমিককে আত্মস্থ করার জন্য বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে উদ্যোগী হতে হবে। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি এবং জিয়াউর রহমানকে প্রকৃতভাবে অনুসরণ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। সোনালী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দলকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়া সম্ভব বলেই মনে করেন বিএনপি নেতারা। জিয়াউর রহমান সাহেবের আস্থার জায়গাটা হলো মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধ করা। জনগণ তখনই তাকে গ্রহণ করে নিয়েছিল এবং 75-এর পরে ওনাকে সেই আস্থা নিয়ে ক্ষমতায় বসিয়েছিল এবং সেটার মূল্য উনি দিয়েছেন। এবং আজকের বাংলাদেশের যত পরিবর্তন দেখছে, রিফর্ম, আমরা এখন রিফর্ম শুনি, রিফর্ম তো জিয়াউর রহমান তখন করে গেছে। একতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র, ক্লোজ ইকোনমি থেকে ওপেন ইকোনমি তৈরি করা, ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, কি না উনি করেন নাই। তো সুতরাং বড় রিফর্মার এই দেশে যে কেউ থেকে জিয়াউর রহমান সাহেব, তার চেয়ে বড় রিফর্মার কেউ নাই। মৃত্যুর এত বছর পরও বিএনপির নেতাকর্মী, সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ জিয়াউর রহমান। আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি,
সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হবে, অর্থবহী করতে হবে। আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কোদাল, খাল কাটো। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ শুরু হচ্ছে। কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই কার্যক্রম শুরু হবে। কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। পঞ্চগড়ে 2 দিন তাপমাত্রা বাড়ার পর ফের বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকালে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। মাঘী শুরু থেকে জেলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল মানুষ। বিপাকে পড়েছে শ্রমজীবীরা। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে চুয়াডাঙ্গায় আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। শীতে জবুথবু জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরে হিম বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। এবার গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গ। অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু হচ্ছে আজ। স্থানীয় সময় সকাল 8:30টায় এ চুক্তি শুরু হলেও বিকেল 4টার আগে বন্দীদের মুক্তি দেওয়া হবে না। প্রথম ধাপে 33 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 1890 ফিলিস্তিনিকে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি কর্তৃপক্ষ এরই মধ্যে এসব বন্দীদের তালিকা প্রকাশ করেছে। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের আলোচনা শুরু হবে প্রথম ধাপের 16 দিনের মধ্যে। দ্বিতীয় ধাপে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইসরায়েলের 15 মাসের নৃশংসতার পর গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও গাজার ফিলিস্তিনিবাসী অর্জিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। এই যুদ্ধবিরতি প্রকৃতপক্ষে কার্যকর হবে এবং ইসরায়েলি প্রশাসন এটি ভঙ্গ করবে না, এমনটি প্রত্যাশা করছে ফিলিস্তিনিরা। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা ব্যর্থ হলে হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, এই অভিযান এখনো শেষ হয়নি। আবারও হামলা চালাতে পারে ইসরায়েলি সেনারা, আর সেটি হলে হবে আরও আগ্রাসী। দর্শক, এই ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।